নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আরও একবার এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি অমিতাভ। আজকের এবং অমিতাভর চতুর্থ পর্ব, যে পর্বগুলো পরপর আসছে গল্প হলেও সত্যি। আজকে চতুর্থ পর্বে দুজন মানুষের কথা বলবো। আগের পর্বেই বলেছিলাম যে ছুঁয়ে যাব রবীন্দ্র সঙ্গীতকে তালে লয়ে আর বন্দিশকে ঠিক রেখে যে এক অসাধারণ গায়কীর সঙ্গে রবীন্দ্রনাথকে সমর্পণ করা সুরের সাধনায়, সেই মানুষটির কথা তো বলবই। তিনি সুবিনয় রায়, যাদের কথা এই প্রজন্ম হয়তো খুব কম জানে বা তাদের সম্পর্কে কম জানানোও হয়। আর আজকে শুরু করব একজন বিখ্যাত গণসঙ্গীত শিল্পী। এই প্রজন্মের অনেকেই চেনেন না, কিন্তু যারা মধ্য বয়সে পৌঁছেছেন তারা হয়তো তাকে অত্যন্ত ভালোভাবে চেনেন, কারণ তিনি একজন গীতিকার, একজন সুরকার। তার থেকে বড় কথা, তিনি একজন গণসঙ্গীতের আন্দোলনের একজন সেনাপতি। নাম শুভেন্দু মাইতি। তার কথা আজকের প্রজন্ম হয়তো অনেকেই কম জানেন বা আলোচনা কম হয়। একটা সময় আমার তার সঙ্গে, আমি একবার তাকে দেখেছিলাম, তখন আজ থেকে 20 বছর হবে, 20 বছর বা তারও বেশ কিছু আগে, 30 বছর হতে পারে সময়টা। তখন উনি নাগের বাজারে থাকতেন। আমি আমার পরিচিত এক দাদা, তিনি নিজে গান টান করেন, সঙ্গীত শিল্পী, তার সঙ্গে তার বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। খুব অল্প সময়ের সাক্ষাৎ, একদম সাদামাটা একজন মানুষ। আর এই মানুষটাকে এই প্রজন্মের শিল্পীরা কতটা চেনেন জানি না, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত অদ্ভুত ইতিহাস, যে ইতিহাসের খোঁজ আমরা হয়তো কেউ রাখিনি বা রাখতে চাইনি, তাও হতে পারে। একটা ঘটনা বলি এই ভদ্রলোকের, যেটা হয়তো অনেকের কাছে অজানা, আবার অনেকে জানেন। একদিন শুভেন্দু মাইতি HMB এয়ারপোর্টের কাছে, যখন HMB কোম্পানিটি ছিল, সেখান থেকে বেরিয়েছেন, সম্ভবত রিকশায় উঠবেন। রিকশায় উঠেও গেছেন। রিকশায় ওঠার পর দেখলেন যে রিকশাটি চালাচ্ছে তার বয়স অত্যন্ত কম, বাচ্চা ছেলে, এবং সে ঠিক করে প্যাডেলে পাটা পর্যন্ত তার পৌঁছাচ্ছে না। এরকম আপনাদেরও দৃশ্য চোখে অনেকেরই পড়েছে হয়তো। অল্প বয়সী অনেকে শ্রমিক আছেন যারা রিকশা চালান, ছোট্ট ছোট্ট ভাইয়েরা, তো তাদের পা ওই প্যাডেল পর্যন্ত সিটে বসে পৌঁছায় না। উনি এটা দেখে, মানে উনি রিকশায় ওঠার আগে বলে নেই যে সেদিনটা বিশ্বকর্মা পুজোর দিন, আকাশে ঘুড়ি উঠছে এবং নানান বয়সের ছেলেমেয়েরা, তারা সব সংঘবদ্ধভাবে, আবার কেউ কেউ একা একা, এবং ওই যে রিক্সা চালাচ্ছে ওর বয়সী, ওর থেকে বড়রা প্রচুর, কিন্তু ওর বয়সীও প্রচুর ছেলে, তারা ঘুড়ি ওড়াচ্ছে। এবং সেই দৃশ্যটা শুভেন্দু মাইতি দেখেছেন। দেখার পর বিশ্বকর্মা পুজোর সেই মুহূর্তে তিনি যখন রিক্সায় উঠে দেখছেন যে রিক্সার চালক তার পাটা পর্যন্ত প্যাডেলে পৌঁছাচ্ছে না, তার মনের মধ্যে এক অদমনীয় কষ্ট তৈরি হলে তিনি রিক্সা থেকে নেমে পড়েন। আর রিক্সা থেকে নেমে তার 5টা টাকা সেই রিক্সা চালককে দিয়ে তিনি বাড়ি চলে আসেন। বাড়ি আসার পর অনেক চেষ্টা করলেন যে বিশ্বকর্মা পুজো, ঘুড়ি উঠছে, আনন্দের মুহূর্ত, আর এই প্যাডেলে না পা পৌঁছানো সেই ছোট্ট শ্রমিক, এই কষ্টটাকে নিয়ে, যন্ত্রণাটাকে নিয়ে তিনি একটা গান লেখার চেষ্টা করলেন, কিন্তু কোথাও যেন তিনি মনস্থির করতে পারছিলেন না বলে গানটা লিখতে পারলেন না। তখন কেশবচন্দ্র বোস লেনে থাকতেন, তৎকালীন সুমন চট্টোপাধ্যায়, বর্তমানের কবির সুমন। সটান দুপুর নাগাদ সেই শুভেন্দু মাইতি পৌঁছালেন কবির সুমনের বাড়ি, এবং তাকে গিয়ে ঘটনাটি বললেন যে এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমায় যন্ত্রণায় বিদ্ধ করছে, কিন্তু আমি এক কলমও লিখতে পারছি না, যে বিশ্বকর্মা পুজো
ঘুড়ি উঠছে আর অল্প বয়সী ছেলেটা প্যাডেলে পা পৌঁছাচ্ছে না, সে শ্রমিক হিসাবে আনন্দের ওই মুহূর্তে সে তার অন্ন সংস্থানের জন্য রিক্সা চালাচ্ছে। তোমাকে একটা গান লিখতে হবে। এই 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 পরিস্থিতি, এই যন্ত্রণার মুহূর্তটা আমি তোমায় বললাম। শুভেন্দু মাইতির কথায় কবির সুমন সম্ভবত 10 মিনিট সময় নিয়েছিলেন আর গান লিখে ফেলেছিলেন। গানটা আপনারা জানেন, শুধু জানেন না, অত্যন্ত জনপ্রিয় এবং কবির সুমনের অত্যন্ত হিট একটি গান, পেট কাটা চাঁদিয়াল। এই গানটার জন্ম বৃত্তান্ত এটাই। অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। শুভেন্দু মাইতির যে যন্ত্রণা আর সেই দেখা দৃশ্য আর সেই পরিস্থিতি, তাকে কাগজে কলমে 10 মিনিটের মধ্যে একটি গানে রূপান্তরিত করেছিলেন এবং পরবর্তীকালে তার অ্যালবামে কবির সুমন, তখন সুমন চট্টোপাধ্যায় আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী, তার অ্যালবামে সেই গানটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। তাই পেট কাটা চাঁদিয়াল যখনই শুনবেন আপনাদের এই ঘটনাটা মনে পড়ে যাবে, সেই কারণে এই ঘটনাটা বলা। আসলে এরকম অদ্ভুতভাবে কত বিখ্যাত গানের জন্ম হয়েছে। গানেরও যেমন জন্ম হয়েছে তেমন গায়কেরও তো জন্ম হয়েছে, কিন্তু অনেক গায়ক আছেন যাদেরকে আমরা চিনতে সময় নিয়েছি, অনেক গায়ক আছেন যাদেরকে আমরা চিনে উঠতে পারিনি। যত আমাদের শোনার দৃষ্টিভঙ্গি বদলেছে, তত আমরা মনে করেছি যে এই গায়ককে এতদিন প্রত্যাখ্যান করেছি, তার গানটা শুনিনি, এবং যত শুনেছি তত মনে হয়েছে যেন আমরা অমৃত কুম্ভের সন্ধান পাচ্ছি। এরকম বিস্মৃত হয়ে যাওয়া কিংবা আমাদের স্মৃতির সরণি ধরে পথ চলার ফাঁকে যাদের অবয়ব আমরা দেখতে পাই না, অদৃশ্য থাকেন যারা, সেরকম একজন গুণী রবীন্দ্র সাধকের কথা আজকে বলবো। তিনি সুবিনয় রায়। পারিবারিক পদবী আসলে সুবিনয় বসু রায়। বাংলাদেশের মানিকগঞ্জ, ঢাকার মানিকগঞ্জের অন্তর্গত একটি গ্রামে তাদের পরিবার থাকতেন। পরবর্তীকালে তারা চলে আসেন কলকাতায়। বাবা ছিলেন তৎকালীন বিদেশি কোম্পানি বার্ট কোম্পানির চিফ কেমিস্ট কলকাতার। মাও খুব সাংস্কৃতিক মানুষ ছিলেন, ব্রাহ্ম পরিবার, এবং সেই ব্রাহ্ম সঙ্গীত, ব্রাহ্ম ভাবধারা, তার মধ্যে দিয়ে একটু একটু করে বড় হয়ে ওঠা। বিধান সরণিতে 1921 সালের 8ই নভেম্বর তার জন্ম। তার সম্পর্কে পরবর্তীকালে যেটা বলা হয়েছে যে তার গলায় রবি গান জলের ঢেউয়ের তরল সমান। রবীন্দ্রনাথকে নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা, আর তার গানের এই নির্ভেজাল যে বন্দিশ, তাল, লয়, তাকে যে একটা সাধনার মধ্যে দিয়ে উপহার দেয়া যায়, সেটি তিনি প্রমাণ করেছেন তার জীবদ্দশাতেই। কিন্তু একদিকে সুগায়ক, একদিকে রবীন্দ্র সাধক, অন্যদিকে ধ্রুপদী সংস্কৃতিতেও ধ্রুপদী গানে তার একটা বিস্তার, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তিনি একজন উচ্চপদস্থ কেমিস্ট, এবং সেই সঙ্গে সঙ্গে একজন সঙ্গীতের শিক্ষক। এই নানান বৃত্তের মধ্যে দিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন সংযম শৃঙ্খলার মধ্যে দিয়ে। তিনি যখন প্রথম রেডিওতে অডিশন দিতে যান, তখন তাকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে একটা আধুনিক গান করার জন্য। এবং তারপর শেষে যে গানের মাধ্যমে তিনি মনোনীত হন, সেটি শচীন কর্তা, শচীন দেব বর্মনের একটি গান তাকে গাইতে বলা হয়, এবং তখন তিনি অডিশনে সুযোগ পান। তার যে সংস্কৃতি, তার যে যোগ্যতা, তার মূল্যায়ন তো সেই সময় কেউ করেননি, অনেক পরেও হয়তো ঠিকঠাক মূল্যায়ন হয়নি। তাই এই সংস্কৃতির কাঠামোতে যারা প্রতিমা নির্মাণ করেছেন, তাদের মধ্যে সুবিনয় রায়ের কথা না বললে বোধহয় অনেকটাই না বলা থেকে যায়। এই গল্প হলেও সত্যি। যতদূর মনে পড়ছে, তিনি কলকাতায় সিটি কলেজে ভর্তি হবেন, সেই সময়
বাড়ির যে ভাবধারা, সেই ভাবধারাতে তাকে বলা হলো যে এখানে নয়, তোমাকে শান্তিনিকেতনেই ঠিক হবে, তোমার পড়াশোনা, সঙ্গীত নিয়ে পড়াশোনা করাটাই ঠিক হবে। এবং শান্তিনিকেতনের উদ্দেশ্যে পাড়ি দেয়া, যখন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে রয়েছেন শান্তিনিকেতনে, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় শান্তিনিকেতনে। তার আগে একটা ঘটনা বলি। ছোটবেলায় কিন্তু সুবিনয় রায় তিনি গায়ক হতে চাননি, তাকে টানতো বাঁশির সুর। এবং অনেকেই হয়তো জানেন যে প্রশান্ত মহলানবিশ, তার এক ভাই ছিল যার নাম প্রফুল্ল, এই তার কাছে, যার ডাকনাম বুলা, এই বুলা বা প্রফুল্ল, তার কাছে উনি ওই বাঁশি শিখতেন সুবিনয় রায়। এবং পাশের ঘরে দেখা যাচ্ছে যে তার মা গান শিখছেন, গান শেখাচ্ছেন শ্রদ্ধেয় সুরেন বন্দ্যোপাধ্যায়, এবং যে গানগুলো পাশের ঘরে মা হারমোনিয়ামে তুলছেন, উনি পাশের ঘর থেকে অবিকল বসে সেগুলো বাঁশিতে সুর করে তুলে ফেলছেন যখন তার মা গান শিখতেন। একদিন সুরেন বন্দ্যোপাধ্যায়ের কানে আওয়াজটা এলো এই বাঁশির শব্দ, এবং তিনি ডাকলেন, এবং তাতে অত্যন্ত অপ্রস্তুত এবং লজ্জায় পড়ে গেলেন সুবিনয়, কিন্তু তাকে প্রশংসাই করেছিলেন সুরেন বন্দ্যোপাধ্যায়। এটাই বোধহয় ছিল তার সঙ্গীতের জগতের প্রথম পদক্ষেপ, যে এরকম গুণী মানুষের দ্বারা প্রশংসিত হওয়া। তারপর নানান ঘটনা, পড়াশুনো একটু একটু করে এগিয়ে যাওয়া, তারপরে শান্তিনিকেতনে যাওয়া। শান্তিনিকেতনে যাওয়ার পর তিনি চোখে পড়ে গেলেন শৈলজা রঞ্জন মজুমদারের জহুরি জহুর চেনে, বেদে চেনে সাপের হাঁচি। ঠিক সেরকমই এই গৌরাঙ্গ সুপুরুষ একটা যুবক, তার এই গান আর গান করার উপস্থাপনা, গানের যে গায়কী, সব কিছু মিলিয়েই শৈলজা রঞ্জন খুঁজে পেলেন যেন একটা আদর্শ ছাত্রকে। সবসময় তাকে তিনি অনুপ্রাণিত করতেন, সবসময় তাকে প্রশংসা করতেন, তার পেছনে লেগে থাকতেন। ইন্দিরা দেবী চৌধুরী রানীরও একটা বড় ভূমিকা রয়েছে সুবিনয় রায়ের জীবন জুড়ে, তার সঙ্গীতের জীবন জুড়ে। মজার ব্যাপার হলো, এর মধ্যে একদিন শৈলজা রঞ্জন সুবিনয় বাবুকে বললেন যে তুমি বর্ষামঙ্গলে ঢুকে পড়ো রিহার্সালে, কারণ ওখানে শ্যামলী এবং পুনশ্চতে উত্তরায়ণে স্বয়ং গুরুদেব রিহার্সাল করাবেন এবং গান তোলাবেন। যেমনি কথা তেমনি কাজ, সুবিনয় রায় বর্ষামঙ্গলে ঢুকে গেলেন। প্রথম দর্শন রবীন্দ্রনাথকে। সুবিনয় রায় দেখছেন গেরুয়া জোব্বা পরে তিনি এলেন এবং তিনি গান তোলালেন। মন যে কেমন করে হলো দিশাহারা, সঘন গহন রাত্রি, ওগো সাঁওতাল ছেলে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। এরকম 16টি গান তুলিয়েছিলেন গুরুদেব নিজে সুবিনয় রায়, তার সেই সুযোগ হয়েছিল। এরপর আপনাদের বলছিলাম প্রথম রেকর্ড বেরোয়, সেই রেকর্ডটা বেরিয়েছিল সম্ভবত 1948 সালে। এই করেছো ভালো, আরও একটি গান ছিল, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এই দুটো গানের প্রথম রেকর্ড বেরোয় 1948-এ বা 47-এ হবে। তার পরের বছর আবার রেকর্ড বেরোয়। প্রায় দীর্ঘ 10 বছর অভিমানবশত গান করেননি সুবিনয় রায়। কেমিস্টের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি করেছেন। পরবর্তীকালে সেই কোম্পানির অফিস বদল হয়ে বরানগরে, যেটি প্রশান্ত চন্দ্র মহলানবিশের বাড়ি, সেই বাড়িতে যখন তার স্থান পরিবর্তন হলো তারও সাক্ষী থেকেছেন। এরকম নানান ঘটনার মধ্যে দিয়ে গানের প্রতি খানিকটা অভিমানও ছিল। এবং 1948-এর পর সম্ভবত 1961-তে তিনি পরবর্তী অ্যালবাম তার বেরোয় বা রেকর্ড বেরোয়। এই মাঝের সময়টা নানান ঘটনার মধ্যে দিয়ে তার অতিবাহিত হয়েছে। চাকরিও করেছেন, সেই সঙ্গে সঙ্গে গানের শিক্ষকতাও করেছেন, আবার গানটাকেও সাধনার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন।
এটাই হচ্ছে সবিনয় রায়। তার গায়কিতে ত্রুটি খুঁজে পাওয়া, তাল লয়ে ত্রুটি খুঁজে পাওয়া, বা বন্দিশ সেখানে ত্রুটি খুঁজে পাওয়া, সে এক মহার্ঘ ব্যাপার, মানে ভাবা যায় না, সম্ভব নয়। তার ক্যাসেট এবং অ্যালবাম বা রেকর্ড মিলিয়ে 50টার মতো তিনি রেকর্ড তার গানের বার করতে পেরেছিলেন, এবং গানের প্রতি তার একটা অভিমানও ছিল। 1941 যখন তিনি ওই শান্তিনিকেতন থেকে চলে এসছেন, এসে বিএসসিতে ভর্তি হলেন, গ্র্যাজুয়েশন সায়েন্স নিয়ে যখন পড়ছেন 1941 একদিন ক্লাস চলাকালীন খবর পেলেন গুরুদেব আর নেই, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন। তিনিও পথ হেঁটেছিলেন। তার অনুভূতিতে যে এরকম একজন মানুষ, তার দাড়ি উপড়ে নেওয়া হয়েছিল বা কেটে নেওয়া হয়েছিল, হাতের নখ কেটে নেওয়া হয়েছিল, এইটা বিকারের রুচির বিকার ছাড়া তার কাছে আর কিছু মনে হয়নি। শেষ যাত্রার কথা বলছি গুরুদেবের, এটাকে নিয়ে বিস্তারিত একটা পর্ব করাই যায়, যে কি ভয়ঙ্কর বিকৃত রুচির মানুষ হতে পারে, সেটা গুরুদেবের মহাপ্রয়াণের পর তার শবযাত্রায় তার সাক্ষী থেকেছেন অনেকেই, এবং সে এক ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা। পারলে সেটাকে নিয়ে একদিন একটা পর্ব করব। যাই হোক, তো তার মনে এইগুলো বড্ড বেশি রেখাপাত করেছিল। তিনি আজকের দিনের মতো এরকম খোলা মঞ্চে গান করতেন, খুব কম গান করেছেন, এবং যতদূর মনে পড়ে 1972 তিনি জনতার সম্মুখে আসেন, যেগুলো আমরা লাইভ অনুষ্ঠান বলি, সরাসরি অনুষ্ঠান, মঞ্চের অনুষ্ঠান। 1972 নাগাদ বোধহয় তিনি সেই মঞ্চের অনুষ্ঠানে আসেন, এবং তার রবীন্দ্রনাথের উপরে লেখা বই যেটি প্রকাশিত হয় সম্ভবত 1962, সেটা বোধহয় রবীন্দ্রনাথ সম্পর্কে তার অনুভূতির একটা মহাকাব্য, বাঙালির মহাকাব্য হতে পারে। রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তার এই লেখাটা একেবারে কোহিনূর হীরের মতো দামি, এবং সেই ওই সময়ের পরবর্তীকাল থেকে তার গানকে বোঝার মতো, মূল্যায়ন করার মতো হয়তো সেই অর্থে অনেক সময় লেগে গেছে আমাদের যারা সঙ্গীত নিয়ে গবেষণা করেন। সুবিনয় রায়ের মতো এরকম একজন সম্পূর্ণ রবীন্দ্র সাধক, এবং পাশাপাশি ঠুমরিও শিখেছেন, বোধহয় বিরল প্রজাতির একজন তিনি, তার সঙ্গে কারো তুলনা চলে না। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা মনে করিয়ে দেব, যখন তিনি এই ধরনের গান বাজনার সঙ্গে সাধনায় মগ্ন, সেই সময় শহর কলকাতা বা বাঙালির জীবনযাত্রায় একটা আলাদা গানের জগতের উন্মাদনা তৈরি করেছেন পঙ্কজ মল্লিক। মজার কথা কি জানেন, তখন ওই প্রায় 41 বছর বয়সী পঙ্কজ মল্লিক আর 25 বছরের সুবিনয় রায়, এদের জীবনে একটা অদ্ভুত ঘটনা অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। 41 বছরের পঙ্কজ মল্লিক, যিনি খ্যাতির চূড়ায় অবস্থান করছেন, বাঙালির সঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ তার ভূমিকা, সেই মানুষটি নাম হচ্ছে ভদ্রলোকের শিবপ্রসাদ ভট্টাচার্য, সম্ভবত পাকুড় মামলার অভিযুক্ত চিকিৎসক ছিলেন তিনি। সেই শিবপ্রসাদ ভট্টাচার্যের বাড়িতে দুটো হারমোনিয়াম রাখা থাকতো। পঙ্কজ কুমার মল্লিক আসতেন গান শিখতে 41 বছর বয়সে এই 25 বছর বয়সের তরুণ সুবিনয় রায়ের কাছে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, এবং অনেকগুলো গান তিনি তুলে দিয়েছিলেন। পঙ্কজ কুমার মল্লিক তার থেকে প্রায় অর্ধেকের কাছাকাছি বয়সী এই তার সঙ্গীতের শিক্ষককে ডাকতেন অধ্যাপক সম্বোধন করে। এই ঘটনা হয়তো অনেকেই জানেন না, ওই জন্য ভাবলাম এটা বলা উচিত। তো এরকমভাবে সুবিনয় রায় তার সঙ্গীতের ব্যাপ্তি, তার শ্রদ্ধা তিনি আদায় করে নিয়েছেন। কলকাতার বুকে গীতবিতান, তারপরে সঙ্গীত ভবনে ইন্দিরা দেবীর ডাকে তিনি শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। 2000 সালে তিনি রবীন্দ্র সদনে সঙ্গীত নিয়ে কোনো একটি বিশেষ বাংলার অনুষ্ঠানে
তিনি শেষ উপস্থিত ছিলেন। হ্যাঁ, সঙ্গীত সম্মেলন হবে এরকম, বঙ্গ সঙ্গীত সম্মেলন বা এরকম কিছু রবীন্দ্র সদনে, সেই তার শেষ সেখানে উপস্থিত হওয়া। ততদিনে শরীর ভেঙেছে, অসংখ্য পুরস্কার, অসংখ্য সম্মান, সারা পৃথিবী জুড়ে রবীন্দ্রনাথ এবং তার চেতনা নিয়ে বক্তব্য এবং তার গানকে তিনি পৌঁছে দিয়েছেন সারা পৃথিবী জুড়ে। এই মানুষটা আজকের দিনে ব্রাত্য, আর তার কথা সেভাবে সে অর্থে কেউ বলেন না। 2004 সালে সম্ভবত ফেব্রুয়ারিতে 2004 সালে তিনি অমৃত লোকের পথে যাত্রা করেন। কারণ তার মানসিক একটা কারণ অবশ্যই ছিল, তার পুত্রের মৃত্যু। এই মৃত্যু শোক সেটা তাকে খুব আঘাত করেছিল। তেমন নানা কারণের মধ্যে দিয়ে তিনি 2004-এ আমাদের ছেড়ে বিদায় নিলেন। কিন্তু আজকের প্রজন্ম, এই গল্প হলেও সত্যিতে এই মানুষগুলোর কথা কেন বলছি, আজকের প্রজন্ম যারা সঙ্গীতকে নিয়ে সাধনা করেন বা সঙ্গীতের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, তারা এই মানুষগুলোকে যাতে চেনেন, তাদের সৃষ্টিগুলোকে যাতে পরখ করেন, তার জন্যই এদেরকে নিয়ে নতুন করে আপনাদের সামনে উপস্থিত হওয়া। আজকের গল্প হলেও সত্যি সুবিনয় রায় এবং শুভেন্দু মাইতির প্রতি শ্রদ্ধা, এবং এরা বাংলার সংস্কৃতির যে প্রতিমা নির্মাণ, তাতে এনাদের সাধনা দিয়ে সেই কাঠামোতে তারা রূপ দিয়েছেন। আজকের এবং অমিতাভ শেষ করব। পরবর্তী পর্বে আরও বেশ কিছু বাংলা আর বাঙালির সেই সমস্ত ব্রাত্য হয়ে যাওয়া সংস্কৃতির যারা কারিগর, তারা চলচ্চিত্রের হতে পারেন, চলচ্চিত্র নির্মাতা হতে পারেন, গায়ক হতে পারেন, অভিনেতা হতে পারেন, নানান ক্ষেত্রে স্বনামধন্য বা যারা একটা কিছু আলাদা সৃষ্টি করে গেছেন, যাদের এই যোগদান রয়েছে আমাদের এই সংস্কৃতির যে মহিরু, এই যে বিশাল বৃক্ষটা সারা পৃথিবী জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার সংস্কৃতির, তার যারা শিকড়, তাদেরকে নিয়ে আবার পরবর্তী পর্বে উপস্থিত হব। সেখানে বেশ কিছু অজানা মানুষ থাকবে, যাদেরকে আমরা এই প্রজন্ম হয়তো অনেকে চিনি না, আবার বেশ কিছু অজানা ঘটনাও থাকবে। আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো শুভরাত্রি।